জোকা ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ে টানেলিং এর কাজ শেষ হলো। প্রথম টানেল বোরিং মেশিন দুর্গা তার কাজ শেষ করলো আজ। 1 বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল দুর্গা। কলকাতা মেট্রোর পার্পেল লাইন নির্মাণে বড় সাফল্য। ঠিক 1 বছর আগে খিদিরপুরে সেন্ট থমাস স্কুল থেকে যে কাজ শুরু হয়েছিল টানেলিংয়ের, সেই টানেলিং আজকে ভিক্টোরিয়া পৌঁছলো। তার প্রথম টানেল দুর্গা এবং দিব্যা দুটো টানেল তার অপারেশন শুরু করেছিল কিছুদিন অন্তর। প্রথম যে টানেল দুর্গা, সেই দুর্গা কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল অবধি এসে পৌঁছলো। তার যে ব্রেক থ্রু, সেই দেওয়াল ভেঙে সেই মেশিন কিন্তু বেরিয়ে এলো। এবং এই যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই 600 টনেরও বেশি 95 মিটার দীর্ঘ এই দুর্গা, সেটা কিন্তু মাটির প্রায় 17 মিটার নিচ দিয়ে খনন করে 1.7 কিলোমিটার এসে পৌঁছলো। কলকাতায় এর আগের টানেলিংয়ের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা হয়েছে নাগরিকদের বউবাজারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কারণ এই মেশিনও কিন্তু ফোর্ট উইলিয়াম পুলিশ ট্রেনিং স্কুলের মতন ঐতিহ্যশালী ভবন এবং বেশ কয়েকটি ভঙ্গুর ভবনের পাশ দিয়ে কিন্তু রওনা হয়েছে। আপাতত ভিক্টোরিয়া অবধি এসে পৌঁছলো দুর্গা, এরপর দিব্যা এখানে এসে পৌঁছবে, তারপরে অন্যান্য কাজ শেষ হবে। মনে করা হচ্ছে 2029 সালের মধ্যে জোকা থেকে ধর্মতলা সম্পূর্ণ রুটেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শুভেন্দুদা উনি দুরকম কথা বলেন না, হি ব্যাটস উইথ আ স্ট্রেট ব্যাট। শুভেন্দুদার সামনে হি হ্যাজ মেনি চ্যালেঞ্জেস। He has the challenge of industrialization. He has the challenge of law and order. He has the challenge of cleaning up the system. He is a grassroots leader. I am changing my ideology, and it is my constitutional right. It is my constitutional right to change my ideology. যে দল আপনাকে সাংসদ করলেন, সেই দল ছেড়ে এসে আপনি একটা অন্য দলের সাংসদ হলেন, এর কারণটা কি? I will not be seen with corruption. আপনি এসএসসি স্ক্যামের সময় চুপ ছিলেন কেন? যারা এসএসসি স্ক্যামের সময় চুপ ছিল, আজকে ওরা নীত নিয়ে কিভাবে বলছে? ভবিষ্যৎ কি তৃণমূলের, আপনার প্রাক্তন দলের কি হবে? নেত্রী বলছেন ফিরে আসো। নেত্রীর সাঙ্গপাঙ্গরা বলছে এরা গদ্দার, এরা চোর, এরা যাওয়ায় শুদ্ধিকরণ হয়ে গেছে। কোনটা বিশ্বাস করব? এটা কি রহস্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিসকোয়ালিফিকেশন চাইছে, কাউকে এক্সপেল করেনি তৃণমূল থেকে, করেছে ঋতুব্রতকে তো এক্সপেল করেছে, ওদেরকে এক্সপেল করলো না তৃণমূল। ওরা ভূপেন্দর যাদবের সঙ্গে মিটিং করলো। 20 জন সাংসদের এগেনস্টে 20টা আলাদা ডিসকোয়ালিফিকেশন। এক বিরল ঘটনার সাক্ষী হলো বঙ্গ রাজনীতি, যেখানে তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ, আরও স্পষ্ট করে বললে পদত্যাগী সাংসদ রাজ্যসভার, তারা বিজেপিতে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন। আমাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে একজন সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের কন্যা। সুস্মিতা দেব, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তৃণমূল ছাড়লেন কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজেপিতে যোগ দিলেন কেন? আমি প্রথমেই বলেছিলাম, যেদিন আমি রেজিগনেশন দিলাম দিল্লিতে, দ্যাট যে পরিস্থিতি তৃণমূলের ভিতরে তৈরি হয়েছে, আমার মনে হয় না যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে পশ্চিমবঙ্গর বাইরে এক্সপ্যানশন করতে পারবে। পলিটিক্সটা কী? এটা তো একটা আইডিওলজিক্যাল ব্যাটল, একটা আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু আপনারা যদি একটু অ্যানালাইজ করে দেখেন বেঙ্গলের রেজাল্ট, আসামের রেজাল্ট, ত্রিপুরা, ওড়িশা, এইগুলোর রেজাল্ট যদি দেখেন, ইট ইজ আ কমপ্লিট rejection of one ideology. Durniti is it's a reality of Bengal. রেজাল্টের পরে যে তথ্যগুলো বেরোয় এসছে, আমি যদি বলি 50% ইজ ফলস অ্যান্ড 50% ইজ কারেক্ট, যে পাবলিক ফেড আপ হয়ে গেছিল। দিদির মনটা নরম ছিল, সবাইকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু অত্যাচারটা কার উপরে হলো? ওরা কি ক্ষমা করবে? আই ফিল দ্যাট কারাপশন ওয়াজ সবচেয়ে বড় ইস্যু ছিল বেঙ্গল ইলেকশন। দায় কার? ইফ আই এম দ্য সুপ্রিমো অফ, আমি আমার দলের সুপ্রিমো, আমি বেঙ্গলের সুপ্রিমো। হ্যাঁ, খুব কম লিডাররা বলতে পারে
যে ক্যান্ডিডেট ম্যাটার করে না, আমাকে ভোট দিন। তো জিতলে আপনার ক্রেডিট, হারলে আপনার ডিসক্রেডিট। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বক্তব্য, তার দল, তার প্রতি আপনার ক্ষোভ, তার জন্য তৃণমূল ছাড়লেন, রেজিগনেশন দিলেন, কিন্তু তারপর বিজেপিতে যোগ দিলেন, তার কারণটা কি? আমার ক্রিটিক্সটা বলতে পারে ইটস অ্যান আইডিওলজিক্যাল সামারসল্ট। বিজেপিতে যোগদান করলেন, এটা বিজেপির তরফ থেকে আপনাকে আহ্বান জানানো হয়েছিল না আপনি ইন্টারেস্ট দেখিয়েছিলেন? Yes, I am changing my ideology, and it is my constitutional right. It is my constitutional right to change my ideology. যে দল আপনাকে সাংসদ করলেন সেই দল ছেড়ে এসে আপনি একটা অন্য দলের সাংসদ হলেন, এর কারণটা কি? I will not be seen with corruption. আপনি এসএসসি স্ক্যামের সময় চুপ ছিলেন কেন? যারা এসএসসি স্ক্যামের সময় চুপ ছিল, আজকে ওরা নীত নিয়ে কিভাবে বলছে? ভবিষ্যৎ কি তৃণমূলের, আপনার প্রাক্তন দলের কি হবে? নেত্রী বলছেন ফিরে আসো, নেত্রীর সাঙ্গপাঙ্গরা বলছে এরা গদ্দার, এরা চোর, এরা যাওয়ায় শুদ্ধিকরণ হয়ে গেছে। কোনটা বিশ্বাস করব? এটা কি রহস্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিসকোয়ালিফিকেশন চাইছে, কাউকে এক্সপেল করেনি তৃণমূল থেকে, করেছে ঋতুব্রতকে তো এক্সপেল করেছে, ওদেরকে এক্সপেল করলো না তৃণমূল। ওরা ভূপেন্দ্র যাদবের সঙ্গে মিটিং করলো। 20 জন সাংসদের এগেনস্টে 20টা আলাদা ডিসকোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। মানে একটা চিঠিতে 20 জনের নাম লিখে ওদের ডিসকোয়ালিফিকেশন চাওয়া হয়নি। অভিষেক বাবু 20টা আলাদা আলাদা দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরে আসেন। একটা হাই স্কুলের ডিবেটার হওয়া একরকম ব্যাপার পার্লামেন্টে। আই এম আ গুড হাই স্কুল ডিবেটার। ইটস গুড টু বি আ হাই স্কুল ডিবেটার, ইটস ভেরি গুড। রিল কুইন হওয়া খুব ভালো, বাট জিরো নলেজ অন পলিটিক্স ইজ হার্মফুল। কাকে বলছেন? আই এম জাস্ট সেইং, দেখেন আমি যেটা বুঝছি আমি বলছি। কোনো আইডিয়াই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটা কি। এনকাউন্টার হয়েছে তো পশ্চিমবঙ্গতে, হিউম্যান রাইটসের কথাটা আসছে। আমি একটা প্রশ্ন করছি বেঙ্গলের মানুষকে, আরজি করের সময় কলকাতা পুলিশের মাথা ফাটানো হলো, একজনের চোখ নষ্ট হলো, তৃণমূল এটাকে হাইলাইট করেছিল কি না? এই যে বারুইপুরে ইনসিডেন্টটা হলো, একটা পুলিশ অফিসার হাসপাতালে আছে কিনা বলেন? অ্যাম আই রাইট? কে দেখতে গেছে ওই পুলিশ অফিসারকে শুভেন্দুবাবু ছাড়া? কোল স্ক্যাম নিয়ে একজন সাংসদ চিঠি লিখছে প্রাইম মিনিস্টারকে, সিবিআই ইনকোয়ারি। ওই চিঠিটা কার কথায় আপনি ফেরত নিয়েছেন? আপনার রাজনীতি কোথায় করবেন? মানে বেঙ্গলে, যেহেতু বেঙ্গল থেকে গেছেন আপনি রাজ্যসভায়, না আসামে? ইট ইজ ভেরি সিম্পল। আমি কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, সেটা দলের সিদ্ধান্ত। কোয়েশ্চেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স এই গত 2 মাসে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, কেমন লাগছে? হোয়াট আই রেসপেক্ট অ্যাবাউট শুভেন্দু দা ইজ উনি দুরকম কথা বলেন না। হি ব্যাটস উইথ আ স্ট্রেট ব্যাট। শুভেন্দুদার সামনে হি হ্যাজ মেনি চ্যালেঞ্জেস। হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ল অ্যান্ড অর্ডার, হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ক্লিনিং আপ দ্য সিস্টেম। হি ইজ আ গ্রাসরুট লিডার, সো হি উইল টেক বেঙ্গল টু আ ডিফারেন্ট লেভেল। আপনার প্রাক্তন দল তৃণমূল, তার প্রতি ক্ষোভ কেন? কেন আপনি 3 বছর মেয়াদের শেষের আগেই ছেড়ে দিলেন? ক্ষোভ পুরো বাংলাতে আছে, এবং পার্সোনালি আমি খালি না, 3 জনই করেছে, এবং 20 জন লোকসভা যারা সাংসদ ওরাও কিন্তু দল থেকে বাইরে চলে গেল। অবভিয়াসলি 1-2 জনের কথা না, এখানে অনেক লোকের কথা আছে। এবং আপনারা দেখেছেন বিধানসভাতে যারা 80 জনের উপরে যারা জিতেছে, ওরা 64 জনই দল থেকে সাইড চলে গেল। তো আমার এটা একলার কোনো ডিসিশন না, সর্বোপরি এটা অনেকজনেরই ডিসিশন। 2 হচ্ছে যে আপনাদের যে 13 জন সাংসদ ছিলেন তৃণমূলের, তার মধ্যে 3 জন পদত্যাগ করলেন, আরও কয়েকজন অপেক্ষা করছেন, এরকম আমি কারো পার্সোনালি কে কি ডিসিশন নেবে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। এরকম কি সম্ভাবনা আছে? আমি জানি না, আমার সাথে কোনো কথা হয়নি। ধরুন এই একত্রিতভাবে 20 জন এমপি লোকসভার, আপনারা 3 জন রাজ্যসভার, ঋতব্রত গোষ্ঠীর প্রায় 65 জন এমএলএ, এই যে ক্ষোভ তৈরি হচ্ছে সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি, প্রবলেম আছে, কারণটা কি আপনার ক্ষেত্রে? কারণটা কি? কিছু তো প্রবলেম আছেই, এবং অবভিয়াসলি দুর্নীতি তো একজন স্পেসিফিক হিসাবে করে নেই, কিন্তু এটা তো মানে বাংলার প্রত্যেকটা মানুষই এই
আওয়াজটা দিয়েছে, অবভিয়াসলি এই কারণ হইতে পারে, বড় কারণ। আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তিনি কি বলছেন? ওয়েলকাম জানাইছেন। নিজেদের ছাড়া আসনে নিজেরাই প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াই। 24শে জুলাই রাজ্যসভার উপনির্বাচন, বিজেপির প্রার্থী এই 3 তৃণমূল ত্যাগী। 14ই জুলাই রাজ্যসভার উপনির্বাচনের 24শে জুলাই রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়নের শেষ দিন হচ্ছে 14ই জুলাই। সোমবার রাজ্যসভায় সাংসদ পদে 3 জনেরই মনোনয়ন পেশ। মনোনয়ন পেশের আগে 3 জনই গেলেন বিধানসভায়। আর গতকালই শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতেই প্রাক্তন 3 তৃণমূল সাংসদ তারা বিজেপিতে যোগদান করেন। আর তারপর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, দলে ব্যতিক্রম থাকবেই। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। গতকাল বিজেপিতে যোগদান করেই প্রার্থী হয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। এই 3 জনের বিজেপিতে যাওয়া নিয়ে কি বললেন সৌগত রায়, শুনুন। অনৈতিক রাজনীতির এটা একটা দৃষ্টান্ত। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোন রকম নীতি নৈতিকতা মেনে চলেন না, এবং সেই জন্যই ওরা তৃণমূল থেকে রিজাইন করলেন, আবার বিজেপি হলেন, তারপর বিজেপির সাংসদ হয়েছেন। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী 15ই জুলাই বেলা 12টায় তাকে হাজিরা দিতে হবে। বিধাননগর আদালতে বিচারকের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের চাপে মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা এবার প্রত্যাহার করে নিলেন তিনি। কবে গলার স্বর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সবকিছুর একটা সীমা আছে মন্তব্য করেন তিনি। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গলার স্বর দেওয়া নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, এটা কি ধরনের আচরণ? প্রশ্ন করেছে আদালত। গলার স্বর দেওয়া নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করছেন? নিম্ন আদালতের নির্দেশের প্রয়োজন নেই, এই আদালতের নির্দেশে আপনি গলার স্বর দিতে বাধ্য, জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তার মক্কেল হাজিরা দেবেন, ডিম ছোড়া থেকে রক্ষা করুন, সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার না হতে হয় তা নিশ্চিত করবে পুলিশ বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে বিধানসভা নির্বাচনের আগে প্রচার পর্ব চলাকালীন ডিজে প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে।
তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। কণ্ঠস্বরে নমুনা দেওয়ার বিষয়ে আদালতের আজকে যে নির্দেশ, অর্থাৎ কণ্ঠস্বরে নমুনা দিতে বাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদালতের এই নির্দেশ প্রসঙ্গে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। হাজিরা দিতে বললে তো আদালতে হাজিরা দিতে হবে। ডিম তো অজুহাত মাত্র, ডিমটা শুধুমাত্র অজুহাত মাত্র। সেই অজুহাতটাকে খাড়া করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামান্য আদালতের সামনে গেছিলেন। পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে, সেখানে গিয়ে আদালতের সামনে গিয়ে বলবে যা করা স্বীকারোক্তি দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।